বিদ্যাঙ্গন ইউটিউব চ্যানেলে সকল দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের স্বাগত। যে সমস্ত ছাত্রছাত্রীরা 2025-এ ক্লাস 10-এ পড়ছো তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে দশম শ্রেণীর ভূগোলের একটি অধ্যায় বাড়িমণ্ডলে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তোমাদের দেখিয়ে দেবো এবং আশা করি তোমাদের এই চ্যাপ্টারটা পড়া হয়ে গেছে। তা এই চ্যাপ্টারটা থেকে যে প্রশ্নগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সেগুলোই আজকের ভিডিওতে আলোচনা করব। তা মূল বিষয়ে আসার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এরকম এই ধরনের গুরুত্বপূর্ণ নোটস এবং সাজেশন পেতে সবার আগে নোটিফিকেশনের বেল আইকনটি তোমরা অন করে রাখো। তা আজকের ভিডিওতে মান 2, মান 3 এবং মান 5-এর যে প্রশ্ন উত্তরগুলো তোমাদের সাথে আলোচনা করেছি, তোমরা কিন্তু সম্পূর্ণ প্রশ্ন উত্তরগুলো পিডিএফ আকারে নিজেদের মোবাইলে ডাউনলোড করতে পারবে। তোমরা ডেসক্রিপশন বক্সে গিয়ে ফ্রি পিডিএফে ক্লিক করলেই তোমাদের মোবাইলে কিন্তু সম্পূর্ণ পিডিএফটি উত্তর সহ ডাউনলোড হয়ে যাবে। কিন্তু তার জন্য তোমাদের প্রয়োজন হবে একটি পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডটি ভিডিওর কোথাও বলে দেওয়া আছে, তাই তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত বলবো যে ভিডিওটি মনোযোগ সহকারে দেখো এবং পাসওয়ার্ডটা নিয়ে তোমরা পিডিএফটি নিজেদের মোবাইলে ডাউনলোড করে নিয়ে সেই সমস্ত প্রশ্ন উত্তরগুলো বাড়িতে বসে প্র্যাকটিস করো। তোমরা যদি স্কিপ করে দেখো তাহলে কিন্তু তোমরা এই পাসওয়ার্ডটা মিস করে যেতে পারো। তাহলে চলো দেখে নেওয়া যাক যে সমস্ত প্রশ্ন উত্তরগুলো তোমাদের সাথে আলোচনা করেছি। তাহলে দেখো, দশম শ্রেণীর ভূগোল অধ্যায় বাড়িমণ্ডল দ্বিতীয় ইউনিট, এই অধ্যায় থেকে মান 2-এর যে প্রশ্নগুলো তোমরা পড়বে। প্রথম প্রশ্ন, বাড়িমণ্ডল বলতে কি বোঝো? না, পৃথিবী জুড়ে যত জলরাশি রয়েছে সব একত্রে বাড়িমণ্ডল নামে পরিচিত। উদাহরণ পুকুর, খাল, বিল, জলাশয়, হ্রদ, নদী, সাগর, মহাসাগর ইত্যাদি সবই বাড়িমণ্ডলের অংশ। এমনকি গ্রিনল্যান্ড এবং মেরু দেশে জমে থাকা বরফের মধ্যে যে মিষ্টি জল সঞ্চিত রয়েছে সেটাও বাড়িমণ্ডলের অন্তর্ভুক্ত। ভূগর্ভে লুকোনো ভূমি জলও বাড়িমণ্ডলের অংশ হিসেবে গণ্য। এক কথায় ভূপৃষ্ঠ, ভূগর্ভ ও বায়ুমণ্ডলে উপস্থিত সব ধরনের জল, ভৌম জল অথবা জলীয় বাষ্প এসবই বাড়িমণ্ডলের অন্তর্ভুক্ত। পরের প্রশ্ন, সমুদ্র স্রোতের সংজ্ঞা দাও অথবা সমুদ্র স্রোত কাকে বলে? সংজ্ঞা দাও। সমুদ্রের জল নিয়মিতভাবে নির্দিষ্ট দিক থেকে অন্যদিকে প্রবাহিত হয়, এই জলপ্রবাহকেই সমুদ্র স্রোত বলা হয়। প্রকারভেদ, সমুদ্র স্রোত 2 প্রকার, উষ্ণ স্রোত এবং শীতল স্রোত। উদাহরণ দেবে না, ল্যাব্রাডর স্রোত হচ্ছে শীতল স্রোত, উপসাগরীয় স্রোত হচ্ছে উষ্ণ স্রোত। 3 নম্বর প্রশ্ন, হিমপ্রাচীর কাকে বলে? সংজ্ঞা দেবে। সমুদ্রে উষ্ণ স্রোত এবং শীতল স্রোতের মধ্যে যে সীমারেখা তৈরি হয় তাকে হিমপ্রাচীর বলা হয়। বৈশিষ্ট্য না, 1 নম্বর দিয়ে লিখবে, হিমপ্রাচীর অঞ্চলে মগ্নচড়ার সৃষ্টি হয় যা মৎস্য চারণের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে। 2 নম্বর, এখানে উষ্ণ স্রোত ও শীতল স্রোতের সংমিলনে ঝড়, ঝঞ্ঝা ও ঘন কুয়াশা তৈরি হয়। উদাহরণ দেবে, উত্তর আমেরিকার পূর্ব উপকূলের দিকে উত্তরমুখী উষ্ণ উপসাগরীয় স্রোত এবং দক্ষিণমুখী শীতল ল্যাব্রাডর স্রোতের ঘন নীল ও সবুজ জলের মধ্যে হিমপ্রাচীর দৃশ্যমান হয়। 4 নম্বর প্রশ্ন, মগ্নচড়া কিভাবে সৃষ্টি হয়? পয়েন্ট দেবে, মগ্নচড়া সৃষ্টির পদ্ধতি না, উষ্ণ ও শীতল স্রোতের মিলনস্থলে শীতল স্রোতের সঙ্গে আসা হিমশৈল উষ্ণ স্রোতের সংস্পর্শে গলে যায়, যার ফলে হিমশৈলের মধ্যে থাকা পাথর, নুড়ি, বালি ইত্যাদি সমুদ্রবক্ষে জমে। এই প্রক্রিয়া দীর্ঘ সময় ধরে পাথর, নুড়ি, বালি জমে উঁচু হয়ে একটি নিম্ন ভূভাগ বা মগ্নচড়া সৃষ্টি হয়। উদাহরণ দেবে, নিউফাউন্ডল্যান্ড উপকূলের কাছাকাছি গ্র্যান্ড ব্যাংক এবং ব্রিটিশ দ্বীপপুঞ্জের নিকটে ডগার্স ব্যাংক এগুলি বিখ্যাত মগ্নচড়ার উদাহরণ। 5 নম্বর প্রশ্ন, পেরু স্রোত বা হামবোল্ট স্রোতের পরিচয় দাও। না, পরিচিতি, প্রশান্ত মহাসাগরের দক্ষিণাংশে পশ্চিমা বায়ুর প্রভাবে কুমেরু মহাসাগর থেকে একটি শীতল স্রোত উৎপন্ন হয়ে পূর্ব দিকে প্রবাহিত হয়। স্রোতটি দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে পৌঁছানোর পর বাধাপ্রাপ্ত হয়ে উত্তর দিকে প্রবাহিত হয়ে চিলি এবং পেরুর উপকূল অঞ্চলে চলে যায়। এটি পেরু স্রোত বা হামবোল্ট স্রোত নামে পরিচিত। প্রবাহ, এই সমুদ্র স্রোতটি দক্ষিণ প্রশান্ত মহাসাগরের পূর্বভাগে প্রবাহিত হয়। 6 নম্বর প্রশ্ন, আটলান্টিক মহাসাগরে 2টি উষ্ণ স্রোতের নাম করো। উত্তর লিখবে না, আটলান্টিক মহাসাগরে উষ্ণ স্রোত পয়েন্ট দিয়ে, আটলান্টিক মহাসাগরে 2টি উষ্ণ স্রোত হল উপসাগরীয় স্রোত এবং ব্রাজিল স্রোত। 7 নম্বর প্রশ্ন, শৈবাল সাগর প্রশান্ত মহাসাগরে কোথায় দেখা যায়? না, প্রশান্ত মহাসাগরের শৈবাল সাগরের অবস্থান উত্তর প্রশান্ত মহাসাগরের প্রায় মধ্যভাগে, অর্থাৎ কর্কটক্রান্তি রেখার উভয় পাশ জুড়ে এই শৈবাল সাগরটি গড়ে উঠেছে। 8 নম্বর প্রশ্ন, প্রশান্ত মহাসাগরের শৈবাল সাগর কোন কোন স্রোত দ্বারা আবদ্ধ? পয়েন্ট দেবে, প্রশান্ত মহাসাগরের শৈবাল সাগর বেষ্টনকারী সমুদ্র স্রোত। উত্তর প্রশান্ত মহাসাগরে প্রায় মাঝামাঝি স্থানে অবস্থিত শৈবাল সাগর উত্তর নিরক্ষীয় স্রোত, কুরোশীয় বা জাপান স্রোত, উত্তর প্রশান্ত মহাসাগরীয় স্রোত এবং ক্যালিফোর্নিয়া স্রোত দ্বারা পরিবেষ্টিত।
9 নম্বর প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট, সিজি কি সম্বন্ধে যা জানো লেখো, ধারণা পয়েন্ট দিয়ে লিখবে। পৃথিবীর চাঁদ ও সূর্যের কেন্দ্র যখন এক সরল রেখায় অবস্থান করে তখন তাকে সিজিগি বলে। প্রকারভেদ, এই অবস্থান দুটি ভাগে বিভক্ত, একটা হচ্ছে সংযোগ অবস্থান আর একটা হচ্ছে প্রতিযোগ অবস্থান। 10 নম্বর প্রশ্ন মুখ্য জোয়ার ও গৌণ জোয়ার কি? পয়েন্ট দেবে মুখ্য জোয়ার না, পৃথিবী যখন আবর্তন করে তখন যে অংশ চাঁদের সঠিক সামনে থাকে বা সঠিক সামনে চলে আসে সেখানে সমুদ্রের জলরাশি চাঁদের আকর্ষণে সবচেয়ে বেশি ফুলে ওঠে। এই সময় সেখানে যে জোয়ার হয় তাকে মুখ্য জোয়ার বলে। আর গৌণ জোয়ার পৃথিবীর যে স্থানে মুখ্য জোয়ার ঘটে ঠিক তার বিপরীতে প্রতিপাদ স্থানে পৃথিবীর কেন্দ্রাতিক বলের প্রভাবে এবং চাঁদের দিকে স্থলভাগের বেশি সরণের কারণে সমুদ্রের জলরাশিতে যে সামান্য স্ফীতি বা জোয়ার সৃষ্টি হয় তাকে গৌণ জোয়ার বলে। তারপরে দেখো প্রশ্নের মান 3, উষ্ণ স্রোত ও শীতল স্রোত কাকে বলে, উদাহরণ দাও। দেখো এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটি লাইক করো এবং নিজেদের বন্ধুবান্ধবের মধ্যে যত পারো শেয়ার করে দাও, কেননা এখানে প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু তোমাদের সাথে আলোচনা করেছি। তা পয়েন্ট দেবে উষ্ণ স্রোত না, মহাসাগরের ক্রান্তীয় অংশ এবং উষ্ণমণ্ডলের উষ্ণ ও হালকা জল যখন পৃষ্ঠপ্রবাহ হিসেবে সমুদ্রের উপর দিয়ে শীতল মেরু অঞ্চলের দিকে প্রবাহিত হয় তখন তাকে উষ্ণ স্রোত বলা হয়। পৃষ্ঠে প্রবাহিত হওয়ার কারণে উষ্ণ স্রোতকে পৃষ্ঠস্রোত বা বহিঃস্রোত বলা হয়। উদাহরণ দেবে উপসাগরীয় স্রোত। শীতল স্রোত পয়েন্ট দিয়ে যখন উষ্ণমণ্ডলের জল শীতল অঞ্চলের দিকে চলে যায় তখন ওই স্থান পূরণের জন্য মেরু অঞ্চলে শীতল ও ভারী জল সমুদ্রের তলদেশ দিয়ে অন্তঃপ্রবাহ হিসেবে উষ্ণমণ্ডলের দিকে ধাবিত হয় বা প্রবাহিত হয়। এই স্রোতকে শীতল স্রোত বলা হয়। যেহেতু এটি সমুদ্রের তলদেশ দিয়ে প্রবাহিত হয় তাই এটি অন্তঃস্রোত নামে পরিচিত। উদাহরণ দেবে ল্যাব্রাডর স্রোত। 2 নম্বর প্রশ্ন শৈবাল সাগর কাকে বলে, উদাহরণ সহ বোঝাও। ভেরি ইম্পর্টেন্ট, এখানে সংজ্ঞা দিয়েছি। দেখো সাধারণত মহাসাগরের মধ্যভাগে যে অংশ স্রোত নেই এবং শৈবাল বা আগাছা ভরা শান্ত জল থাকে তাকে শৈবাল সাগর বা সাগরের সি বলা হয়। উদাহরণ দেবে আটলান্টিক মহাসাগর এবং 2 নম্বর প্রশান্ত মহাসাগর। তাহলে আটলান্টিক মহাসাগর পয়েন্ট দিয়ে লিখবে। এখানে পশ্চিমে উপসাগরীয় স্রোত, উত্তরে উত্তর আটলান্টিক স্রোত, পূর্বে ক্যানারি স্রোত এবং দক্ষিণে উত্তর নিরক্ষীয় স্রোত দ্বারা একটি বিশাল জলাবর্ত বা ঘূর্ণার স্রোতের সৃষ্টি হয়েছে। এই জলাবর্তের মধ্যাংশে স্রোত নেই, অর্থাৎ এখানে জলের কোনো প্রবাহ থাকে না। ফলে এই স্রোতবিহীন অংশে বিভিন্ন শৈবাল সাগর, আগাছা ও জলজ উদ্ভিদ জন্মায়, আর এই জন্য এই অঞ্চলকে শৈবাল সাগর বলা হয়। 2 নম্বর পয়েন্ট প্রশান্ত মহাসাগর না, প্রশান্ত মহাসাগরের অভ্যন্তরীণ অঞ্চলে ও কর্কটক্রান্তি রেখার উভয় পাশে এই ধরনের শৈবাল সাগর দেখা যায়। 3 নম্বর প্রশ্ন বান ডাকা বলতে কি বোঝো বা বান কাকে বলে? কি অবস্থায় নদীতে বান খুব প্রবল হয়? 1+2 না, জোয়ারের সময় সমুদ্রের জল স্ফীত হয়, মোহনা দিয়ে বড় বড় ঢেউ ও জলোচ্ছ্বাসের আকারে নদীর মধ্যে প্রবাহিত হয়। এই ঢেউ ও জলোচ্ছ্বাস সহ নদীর বিপরীতমুখী প্রবাহকে বান বলা হয়। না, বর্ষাকালে যখন নদীতে বেশি জল থাকে তখন ভরা কোটালের বা ভরা জোয়ারের সময় জল অনেক উঁচু হয়ে প্রবল বেগে নদীতে প্রবাহিত হয়, একে বান ডাকা বলা হয়। বান ডাকার অনুকূল পরিস্থিতি কিছু বিশেষ অবস্থায় নদীতে বান প্রবল হয়, যেমন তীব্র কোটালের সময়। 2 নম্বর হচ্ছে নদীর মোহনায় চড়া থাকলে ও জোয়ারের জল প্রবাহিত হওয়ার সময়, নদীর স্রোতে বা অন্য কোনো বাধার কারণে। 4 নম্বর হচ্ছে নদীর মুখে যদি ফানেল আকৃতি হয় এবং নদী যদি জলপূর্ণ থাকে তখন নদীতে বান ডাকে। 4 নম্বর প্রশ্ন অ্যাপোজি ও পেরিজি কি না, চাঁদ পৃথিবীকে এক উপবৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণ করে। এই কক্ষপথে চাঁদের পৃথিবী থেকে দূরত্ব যখন সর্বাধিক হয় তখন চাঁদের অ্যাপোজি বা অপুসুর অবস্থান বলা হয়। এই সময় চাঁদ একটু ছোট এবং কম উজ্জ্বল দেখায়। এই সময় যে জোয়ার ঘটে তাকে অ্যাপোজি জোয়ার বলা হয়। বৈশিষ্ট্য চাঁদের পৃথিবী থেকে বেশি দূরত্বের কারণে চাঁদের মহাকর্ষ বলের প্রভাব পৃথিবীর উপর কমে যায়, ফলে জোয়ারের তীব্রতা হ্রাস পায়। 2 নম্বর হচ্ছে স্বাভাবিক জোয়ারের তুলনায় অ্যাপোজি জোয়ারের তীব্রতা 15 থেকে 20% কম থাকে। 3 নম্বর হচ্ছে অ্যাপোজি জোয়ারের সময় যদি মরা কোটাল হয় তবে জোয়ারের জলের তলের উচ্চতা কমতে থাকে। পেরিজি কাকে বলে না, উপবৃত্তাকার কক্ষপথে পৃথিবীকে প্রদক্ষিণের সময় চাঁদ যখন পৃথিবীর কাছে চলে আসে তখন চাঁদের এই অবস্থানকে পেরিজি বলে বা অনুসুর বলে। এই অবস্থায় চাঁদ প্রায় 14% বড় এবং 25 গুণ উজ্জ্বল দেখায়। এই সময় সৃষ্ট জোয়ারকে পেরিজি বলা হয়। এর বৈশিষ্ট্যগুলো দেখিয়ে দিয়েছি। প্রথম বৈশিষ্ট্য না, চাঁদের পৃথিবী থেকে কম দূরত্বের কারণে মহাকর্ষ বলের প্রভাব বৃদ্ধি পায়, যার ফলে সমুদ্রে প্রবল জোয়ার সৃষ্টি হয়। 2 নম্বর হচ্ছে স্বাভাবিক জোয়ারের তুলনায় পেরিজি জোয়ারের তীব্রতা 15 থেকে 20% বেশি হয়। 3 নম্বর পয়েন্ট না, পেরিজি জোয়ারের সময় যদি ভরা কোটাল হয় তাহলে জোয়ারের জলতলের
উচ্চতা সবচেয়ে বেশি থাকে। তারপরে প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভরা কটাল ও মরা কটালের মধ্যে পার্থক্যগুলি লেখো। দেখো সুন্দর করে পার্থক্যগুলো কিন্তু তোমাদের এখানে দেখিয়ে দিয়েছি, তোমরা কিন্তু কোথাও কিন্তু এগুলো পাবে না, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, তাই তোমরা এগুলো বাড়িতে প্র্যাকটিস করো। এবার আমরা চলে আসছি প্রশ্নের মান 5। দেখো এই প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদের সাথে আলোচনা করছি না, শুধু প্রশ্নগুলো তোমাদের বলে দিচ্ছি। তোমাদের যদি এই প্রশ্নগুলো যদি তোমাদের উত্তর না থাকে এত সুন্দর করে গুছিয়ে, তাহলে কিন্তু তোমরা পাসওয়ার্ডটা আগেই বলে দিয়েছি, সেই পাসওয়ার্ড দেখে তোমরা কিন্তু পিডিএফটি ডাউনলোড করে নেবে। দেখো প্রথম প্রশ্ন, জোয়ার ভাটা সৃষ্টির কারণ ব্যাখ্যা করো। জোয়ার ভাটা কীভাবে সংঘটিত হয় তা চিত্রসহ আলোচনা করো। দেখো সম্পূর্ণ উত্তর কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। তারপরে 2 নম্বর হচ্ছে তেজ কটাল বা ভরা কটাল এবং মরা কটাল কীভাবে হয় বর্ণনা করো। দেখো সম্পূর্ণ উত্তর কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে, সম্পূর্ণ উত্তর কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ পিডিএফ আকারে। এবং 5 নম্বর প্রশ্ন, জোয়ার ভাটার প্রভাব বা ফলাফল লেখো, অথবা মানব জীবনে জোয়ার ভাটার গুরুত্ব বা প্রভাব কী। এগুলো কিন্তু মাধ্যমিকে আসা প্রশ্ন, তা তোমাদের জন্য কিন্তু এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা যদি ভাবো যে বাড়িমণ্ডল অধ্যায় থেকে কী কী প্রশ্ন তোমরা পড়বে মান 2, 3 এবং মান 5-এর জন্য, তাহলে এই প্রশ্নগুলো তোমরা কিন্তু অবশ্যই রেডি করে রাখো। এর মধ্যে থেকে 100% তোমরা সেকেন্ড ইউনিট বলো, টেস্ট বলো, ফাইনাল বলো, অবশ্যই কমন পাবে। তা বিদ্যাঙ্গন ইউটিউব চ্যানেলটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এইরকম ধরনের নিত্য নতুন নোটস এবং সাজেশন পাওয়ার জন্য তোমরা কিন্তু নোটিফিকেশন বেল আইকনটি অন করতে ভুলে যেও না। তা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো এবং নিজেদের বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দিও। তাহলে প্রত্যেকে ভালো থাকো। পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো সাবজেক্টের বিষয় নিয়ে।